প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে RTV সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি সে দেশের বিমা খাত। শুধু তাই নয়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জীবন ও সম্পদের ঝুঁকি ব্যবস্থাপনায় খুবই প্রয়োজনীয় একটি উদ্যোগ হচ্ছে বিমা। পাশাপাশি বিনিয়োগযোগ্য অর্থের যোগানদাতা হিসেবেও বড় অবদান রাখে এই খাতটি। আর এ কারণে উন্নত এবং উন্নয়নশীল অধিকাংশ দেশের অর্থনীতিতে এবং জনজীবনে বিমা একটি অপরিহার্য অনুষঙ্গ। অথচ বিপুল জনসংখ্যা এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়েও বাংলাদেশে বিমা খাত অস্বাভাবিক রকম পিছিয়ে রয়েছে। এর পেছনে খাত সংশ্লিষ্টদের অনিয়ম, দুর্নীতি, অদক্ষতা, অব্যবস্থাপনা যেমন দায়ী, তেমনি রাষ্ট্রীয় মনোযোগের অভাবও সমানভাবে দায়ী। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংকিং সহ বিভিন্ন খাতের সংস্কারের কমিশন গঠন সহ নানামুখী উদ্যোগ নিয়েছে, কিন্তু সম্ভাবনাময় বিমা খাতের সংস্কারে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এমন একটি বাস্তবতায় আজ আমরা আলোচনা করব বিমা খাতের সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে। আলোচনা করবেন বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট BIPD এর মহাপরিচালক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক KM মর্তুজা আলী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফাতুল্লাহ মৃধা। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মর্তুজা আলী, বিভিন্ন খাতের সংস্কার কমিশন গঠন হয়েছে, কোনো কোনো খাতের জন্য কমিটিও হয়েছে, কিন্তু বিমা খাত নিয়ে কোনো আলোচনায় আমরা শুনছি না। এর কারণ কি? কারণ হচ্ছে যারা শুরু করার উদ্যোগ নেবেন তারা এখনো ঠিক করতে পারছেন না যে হোয়াট দে উইল ডু। এই প্রশ্নটাই যে কেন শুরু করছেন না, আমি ইদরার বর্তমান চেয়ারম্যান ডক্টর আসলামকে প্রশ্ন করেছিলাম একটা আনুষ্ঠানিক আলোচনায় যে আপনারা কি করবেন, টাস্ক ফোর্স করবেন না ওই কমিটি করবেন বা কমিশন করবেন? তো উনি একটু সবার দিকে গিয়ে বললেন যে কিছু তো একটা করতেই হবে। তারপরে ওনার অসুস্থতার কারণে উনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, তবে ওনারা করতে চান, এটা আমাকে পজিটিভলি তারা বলেছেন এবং করা উচিত, এটা আমরা সবাই ফিল করি। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা যে এখনই 5 আগস্টের পরেই করতে হবে তা নয়, আমাদেরকে সবসময় সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে। কারণ রিফর্ম না হলে আমরা সামনে এগোবো কী করে? বাংলাদেশ হওয়ার পরে বিমা খাত নিয়ে বহু আলোচনা হয়েছে, বহু বিদেশি ফান্ড এসছে, এখনও বিশ্ব ব্যাংকের 632 কোটি টাকার ফান্ডের রিসার্চ হচ্ছে, ভলিউমস মানে 632 কোটি টাকার ফান্ডের রিসার্চই হচ্ছে, কিন্তু এই খাতের কোনো পরিবর্তন নাই। ওটা কেউ পড়ছে কি না, বাস্তবায়ন করে এটাও কিছু দেখার নেই। কারণ আমার কাছে টাকাটা নিচ্ছে, হ্যাঁ টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে এবং এটা একেবারে ফ্রি না, তো এটার জন্য তো কিছু পয়সা দিতে হয় সরকারকে। মানে কেউ জানে না আদৌ কোনো কাজ হচ্ছে কিনা, এটা এখনো দৃশ্যমান নয়। এই টাকাটা খরচের আউটকাম কি তাহলে? সেই আমাদের যেটা হয় না, সেই প্রশ্নটা কি কেউ তুলছে? না, তুলছে তো অবশ্যই, কিন্তু অভিজ্ঞতা যেটা বলে অতীতে যত রকমের এরকম ফান্ড এসেছে, কমিশন এসেছে, রিপোর্ট গেছে, ওই রিপোর্টগুলো আলটিমেটলি কোল্ড স্টোরেজ চলে যায়। একটা গাইডলাইন যদি তৈরি করে যান যে আমরা যে রিপোর্টটা পেলাম, এই রিপোর্টগুলো নিয়ে আমরা এইভাবে এটাকে আমরা গ্রহণ করলাম, এটাকে গ্রহণ করলাম না, তারপরে প্রায়োরিটিটা নির্ধারণ করব যে কোনটা আগে কোনটা পরে, কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের, সেটাকে নির্ধারণ করে যদি আমরা সামনে পথ চলি, অবশ্যই এই সংস্কার ধন্যবাদ হবে এবং আমরা উপকৃত হব। ধন্যবাদ আপনাকে জনাব রেফাতুল্লাহ। বিষয়টি কি এমন যে দেশের বিমা খাত খুব ভালো চলছে, কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই, সুতরাং এই খাতটি যেভাবে চলছে সেভাবেই চলতে দেওয়া উচিত, আর এ কারণেই সরকার এই খাতটির দিকে কোনো রকম মনোযোগ দিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। বিমা খাতের যে সংস্কার হচ্ছে না বা সংস্কারের যে পদক্ষেপ নিচ্ছে না, এটাই প্রমাণ করে যে বিমা খাতটা একটা আসলে অবহেলিত। আমি আপনার বিমা খাত কত অবহেলিত সেইটা কতগুলো পরিসংখ্যান আমি আপনাকে দিতে পারবো। গ্লোবালি ক্লেম সেটেলমেন্টের রেট হচ্ছে 98%, বাংলাদেশে হচ্ছে 65%। আপনি দেখেন কতটুকু তফাৎ। তো আর গ্লোবালি ইন্স্যুরেন্স সেক্টরের জিডিপিতে অবদান হচ্ছে 4 to 5%, আর বাংলাদেশে হচ্ছে 0.46%। 17 লক্ষ ক্লেম সেটেলমেন্ট মনে হয় এখন পেন্ডিং আছে, যেগুলো এখনো মানুষ পাচ্ছে না।
এবং এইটা হিসেব করে দেখা গেছে প্রায় 3,50 কোটি টাকা মানে আনসেটেলড অবস্থায় আছে। তো এই যে এত বড় একটা অ্যামাউন্ট, এতগুলো যে পরিসংখ্যান বললাম, প্রত্যেকটা পরিসংখ্যান সিগনিফাই করে যে এই সেক্টরে আসলে কত পরিমাণে কি পরিমাণে সংস্কার প্রয়োজন। সংস্কার যদি এখন এই মুহূর্তে না করতে পারে হয়তোবা এই সুযোগ আর আসবে না। আমার দেশের ইন্স্যুরেন্স যে ইমেজ, সেই ইমেজ অনুযায়ী আপনার মানুষ যে ক্লেম সেটেলমেন্ট পাচ্ছে না, এটা একটা অন্যতম কারণ এই পুয়ার ইমেজের জন্য। এই পুয়ার ইমেজটা আগে কিভাবে ব্রাইটেন করা যায় সেই জিনিসটা আগে কাজ করতে হবে, করা উচিত আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব গিয়াসউদ্দিন। বিমা খাতে সংস্কারের প্রয়োজন আছে নাকি নেই, বিমা কোম্পানির একজন সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আপনার পর্যবেক্ষণ এবং আপনার মূল্যায়ন কিংবা বিশ্লেষণ আমরা শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। বিশেষ করে আরটিভির দর্শক যারা আজকে এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে অভিনন্দন। ইন্স্যুরেন্স সেক্টরের ডেভেলপমেন্ট সংস্কার, এটা আমি মনে করি মুখে মুখে না, এটা মনে প্রাণে করতে হবে। বড় প্রবলেম ইন্স্যুরেন্স সেক্টরে বাংলাদেশে যেটা হয়েছে, যেমন আমাদের বাংলাদেশে যদি 18 কোটি মানুষের জন্য আমরা 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, 46টি নন লাইফ, টোটাল 82টি কোম্পানি। আপনি আমার পার্শ্ববর্তী দেশ ভারতে যদি যান তাহলে দেখবেন যে 1.457 বিলিয়ন লোকের জন্য 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে সেই অনুপাতে যদি বাংলাদেশের যা লোকের 2-4টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হলে হয়। এগুলো সব পলিটিক্যাল কনসিডারেশনে আসছে, যে যার মতো করে ব্যবসা করতেছে, ক্লেম সেটেলমেন্ট ঠিকভাবে নেই, তাদের সলভেন্সি মার্জিন নাই, যেভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চলা দরকার সেইভাবে চলছে না। এখন যদি বলেন যে পরামর্শ কি, আমি বলবো এই মুহূর্তে আইডেন্টিফাই করে যে সমস্ত উইক কোম্পানিগুলো আছে, যারা এখনো গ্রাহক থেকে টাকা নিচ্ছে কিন্তু টাকা দিতে পারছে না, তাদের সবগুলোকে মার্জ করে আপনার গভর্নমেন্টকে স্টেপ নিতে হবে, কমিশন করতে হবে এবং এটা দ্রুত করতে হবে, না হলে বাংলাদেশের মানুষ এই আলোর মুখে দেখবে। কিন্তু আমি আশার আলো দেখছি এখন এই সময়, মানে দিস ইজ দি হাই টাইম এটা রিফর্ম করার, এবং এই সুযোগটা, এরকম সুযোগ হয়তো আর আসবে না। এখন যদি এটা স্টেপগুলো না নেওয়া হয় তাহলে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, এত বড় একটা সম্ভাবনাময়ী ইন্ডাস্ট্রি, এটা হয়তো আমাদের দেশ থেকে হারিয়ে যাবে। জি, ধন্যবাদ জনাব মর্তুজা আলী। বিমা খাতের কোন কোন জায়গায় পরিবর্তন আনা অত্যাবশ্যক কিংবা আবশ্যক বলে আপনি মনে করেন? তার আগে একটু বিরতিতে যেতে হবে, ফিরে আপনার কাছে আমি আসবো। দর্শক, উন্নয়নী বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উন্নয়নী বিমা অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতের সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা ফিরছি আলোচনায়। জনাব মর্তুজা আলী, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে বিমা খাতের কোন কোন জায়গায় পরিবর্তন আনা অত্যাবশ্যক বলে আপনি মনে করেন? অনেক জায়গায় পরিবর্তন প্রয়োজন। এটাকে যদি আমরা মোটা দাগে বিবেচনা করি তাহলে প্রথম প্রয়োজন হবে আইনি কাঠামোর কিছু পরিবর্তন। আইনে কিছু দুর্বলতা আছে, যে সমস্ত রুলস এবং রেগুলেশনস করার কথা ছিল 1910 সালে, সেগুলো এখনও 50% হয়েছে, 50% হয়নি। যখন এই সংস্কার করা হয় আইনে, তখন ওই কমিটির আমি মেম্বার ছিলাম। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, দ্যাটস ট্রু। কিন্তু এই আইনটা যখন তৈরি করা হয় তখনই বলা হয়েছিল যে আমরা সব কিছু আইনের মধ্যে রাখবো না, আমরা রুলস অ্যান্ড রেগুলেশনসে করবো, যাতে প্রয়োজনে আমরা এটা পরিবর্তন দ্রুত করতে পারি। আইনের পরিবর্তন করা অনেক দুরূহ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ওই যে রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো করতে বলা হয়েছে অ্যাবাউট 50, তার মধ্যে হয়তো 50% হয়েছে, 50% হয়নি আজও এই 14 বছরে। তাহলে প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন, যে আমরা বিমাকে প্রায়োরিটি কতটুকু দিচ্ছি ফ্রম দি পলিসি মেকার্স বা দি গভর্নমেন্ট। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে জনহিতকর কার্য হিসেবে বিমাকে দেখি এবং চাই যে মানব কল্যাণে এই বিমা খাত একটা তার যোগ্য ভূমিকা রাখুক, আমার গরিব ধনী নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, সকল মানুষের জন্য। আবার দেখেন, লক্ষ্য করে যে আমি যদি দেখি যে আমার এখানে 10 বছরের জন্য একটা পলিসি বিক্রি করেছি, ওই 10 বছর পরে আমি যে পলিসি বিক্রি করলাম প্রথম বছরে 10 বছরের জন্য, 10 বছর পরে দেখা যাবে যে হার্ডলি 10% ক্লেম পলিসি লাইভ আছে। মানে আপনাকে ক্লেম সেটেল করতে হচ্ছে অনলি 10%-এর জন্য, বাকি 90% সামাদি হয়ে গেছে, ল্যাপস হয়ে গেছে। তো এত কম লায়াবিলিটি থাকা সত্ত্বেও আমরা ওটুকু পেমেন্ট করতে পারছি না কেন? প্রবলেম হচ্ছে যে আমরা আয়ের চাইতে ব্যয় বেশি করে ফেলি। ওই যে বললেন, অর্থ চলে যাচ্ছে কোথায়, লোপাট হয়ে যাচ্ছে, আত্মসাৎ হচ্ছে। তার মানে এখানে শুধু যে লোপাটগুলো হচ্ছে এটা কমে যাচ্ছে,
আমাদের কারণে যারা আমরা বিমা পেশায় আছি, এবং আমাদের ম্যানেজেরিয়াল ইনএফিসিয়েন্সিও একটা বড় কারণ এটার। ধন্যবাদ আপনাকে জনাব রিফাতুল্লাহ। এই খাতে সংস্কার উদ্যোগের ক্ষেত্রে বাধা আসলে কোথায়, কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সংস্কারের ক্ষেত্রে? আমার দৃষ্টিতে আমি মনে করি যে বিমা অবশ্যই কমার্স মিনিস্ট্রির আন্ডারে থাকা উচিত। এটা প্রথম সংস্কার করা দরকার। ফাইন্যান্স মিনিস্ট্রির কাজ বিমা না, এটা অলওয়েজ কমার্স মিনিস্ট্রির আন্ডারে থাকা উচিত। কারণ হচ্ছে, কারণটা যদি ব্যাখ্যা করেন। কারণটা হচ্ছে বেশিরভাগ বিমাই হচ্ছে ট্রেড, বিজনেস, এক্সপোর্ট এইগুলি নিয়ে। এটা কিন্তু নন লাইফটা, নন লাইফ। হ্যাঁ, বিমা খাতের সংস্কারের কোন জায়গাটা সংস্কার বেশি দরকার এই মুহূর্তে? আপনি যদি ব্যাংকিং সেক্টর দেখেন, প্রত্যেকটা ব্যাংকে কিন্তু একটা নির্দিষ্ট সীমা লিকুইডিটি থাকতে হয়, CRR, SLR এগুলি আমরা বলি। বিমাতে কিন্তু এটা দরকার হয় না, যেই কারণে আপনার ইচ্ছা মতো খরচ করতেছে। এই করাপশনের কারণে কিন্তু এই বিমার এই আজকে অধপতন। যেটা আইনগত বাধার কথা বললেন, সেটা হলো টোটাল স্ট্রাকচারের মধ্যেই প্রথমে ধাক্কা দিতে হবে। সেই জায়গাটাই হলো অন্যতম বাধা। সেই জায়গাটা ইন্টারফেয়ার করতে হবে সরকারকে, মানুষ এটা করতে পারবে না। ধন্যবাদ আপনাকে জনাব গিয়াসউদ্দিন। বিমা খাতে গ্রাহকরা আস্থা পাচ্ছে না, এটা তো আমি বলবো মূল সমস্যা। তো কোন জায়গায় সংস্কার বা পরিবর্তন আনলে গ্রাহকদের আস্থা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? গ্রাহকদের আস্থা তৈরির জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা একটু আগে আমরা বলেছি, গ্রাহকের টাকা গ্রাহককে অন টাইমে ফেরত দিতে হবে। আর একটা বড় সমস্যা মানে লিকুইডিটি ক্রাইসিসটা কেন হচ্ছে, লুটপাটের একটা বিষয় তো আছে, আর একটা বড় সমস্যা হচ্ছে আমাদের স্কিল রিসোর্স নাই, না থাকার, যেমন অ্যাকচুয়ারি নাই। লাইক প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি অ্যাকচুয়ারি থাকতো, তাহলে যেটা হতো, ধরেন এই 3 মাসে আমি টোটাল কত টাকা ইনকাম করলাম, আমার অ্যাসেট কী আছে, আমার লাইবিলিটি কী হলো, তাইলে আমি কি আসলে প্লাসে আছি না মাইনাসে আছি, আমি কি সারপ্লাসে আছি না ডেফিসিটে আছি। এগুলো যদি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর অ্যাকচুয়ারি যদি কোম্পানিকে, বোর্ডকে রিপোর্ট করতে পারতো, 1 বছর পরে গিয়েও যদি অন্তত রিপোর্ট করতে পারতো যে ঠিক আছে আমার কোম্পানির এখন অ্যাসেট এত, লাইবিলিটি এত, আমি ডেফিসিটে আছি বা সারপ্লাস আছি, তাহলে বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা একটু অ্যাওয়ার হতো যে না, আমরা তো আস্তে আস্তে আমরা খারাপের দিকে যাচ্ছি, আমাদের কিছু স্টেপ নেওয়া দরকার। কিন্তু এখন যেই ব্যবস্থা চলছে, কত টাকা আসতেছে, কত টাকা খরচ করা দরকার, কি খরচ করা দরকার, কি দরকার না, আসতেছে, খাইতেছি, যাচ্ছে, এই স্টাইলে চলতেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু এই রিপোর্টিংয়ের যে কাজটি, সেটা করার জন্য যে লোক, সেই লোক তো নাই, সেই লোক তৈরি করতে হবে। সেই জন্য 5 থেকে 10 বছর একটা প্ল্যান যদি গভর্নমেন্ট নেয় অ্যাকচুয়ারি বানানোর জন্য, গরিব মেধাবী ছাত্রদেরকে বেছে বেছে নিয়ে যদি তাদেরকে প্রণোদনা দিয়ে যদি, এবং তাদের সাথে এগ্রিমেন্ট করে যদি বাংলাদেশে তারা তাদের সময়টুকু দিবে, এইভাবে স্কিল রিসোর্স তৈরি করে সুন্দরভাবে পরিকল্পনা করে সলভেন্সি মার্জিন যেটার কথা বলছি, সেটাও করা খুবই দরকার। এবং অনেক রকম ব্যাড এক্সপিরিয়েন্স আছে। সরকার 3 জনকে আপনার অ্যাকচুয়ারি বানানোর জন্য বিদেশে পাঠালো এবং তাদের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করলো, বিনিয়োগ করলো, কিন্তু তারা দেশে ব্যাকই করলো না। না, এগ্রিমেন্ট করতে হবে। আপনি যদি আমাকে একজনকে যদি পাঠিয়ে দেন এমনি, কোনো তার সাথে যদি কোনো ডিড অ্যান্ড এগ্রিমেন্ট না থাকে, তাহলে সে না, সরকার কি এত বোকা? নিশ্চয়ই এগুলো আছে। এখানে যে সমস্যাটা এসছে সেটা হচ্ছে যে আমাদের কেন ফেল করছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। আমরা কি দেখেছি, আমরা যেটা বলছেন যে কোনো সীমারেখা নাই লিকুইডিটির জন্য, এটা ঠিক নয়। ম্যানেজমেন্ট এক্সপেন্সের একটা লিমিটেশন দেওয়া আছে, কী পরিমাণ ব্যয় তোমরা করতে পারবা ফার্স্ট ইয়ার পলিসির জন্য, রিনিউয়াল যে পলিসিগুলো হচ্ছে তার জন্য। এবং অ্যাকচুয়ারিরা যে প্রোডাক্টগুলো ডিজাইন করেন, সেখানে তারা একটা প্রাইসিং দেন, এবং সেই প্রাইসিংয়ে অ্যাজামশন থাকে যে কী পরিমাণ টাকা এই পলিসি বিক্রি করতে তুমি ব্যয় করতে পারবা। সো দিজ আর অল ক্লিয়ার। থিং ইজ দ্যাট উই ডু নট নো অর উই ডু নট ডু ইট। যেমন আপনারা দেখেছেন যে স্ট্যান্ডার্ড কী বলে, আমাদের যে রেশিও, ক্যামেল রেশিও আছে, তাই না? তো ক্যারামেল আছে ইন্স্যুরেন্সের জন্য। তো এগুলো যখন করছি আমরা, তখন দেখা যাচ্ছে যে ওরা চলে গেছে 1, 2, 3-এ, আর আমরা একই শুরু করতে পারিনি। জি জনাব মুর্তুজারি, বিমা খাতের গুড গভর্নেন্সের তো বড় অভাব আছে, এটা আমরা সবাই জানি। এর কারণ কি এবং কোন কোন জায়গায় পরিবর্তন বা সংস্কার আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা শুনবো একটি বিরতির পরে। দর্শক, নিচ্ছি আরেকটি বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নের বীমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বীমা খাতের সংস্কারের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। যারা মরতুজারি বিরতির পূর্বে যে ছোট্ট প্রশ্নটি আপনার কাছে ছিল, যে বীমা খাতের গভর্নেন্সের বড় অভাব রয়েছে এবং দীর্ঘদিন ধরেই সেটা চলছে, কেন এবং কোন কোন জায়গায় পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন, সংক্ষেপে যদি বলেন। জি, আসলে পরিবর্তন তো অনেকগুলো, আমি মোটার আগে বলেছিলাম, একটু যদি ভেঙে ভেঙে বলি। প্রথম কথা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করছি সেটা জনগণের চাহিদা পূরণ করছে কি না। আমরা কি নিড বেসড প্রোডাক্ট তৈরি করছি, না একটা জাস্ট আমি একটা কপি করে জাস্ট আর একটা দিয়ে দিচ্ছি। তো মোস্ট অফ দি প্রোডাক্টস স্পেশালি ইন লাইফ ইন্স্যুরেন্স আর কপিড। নন লাইফ ইন্স্যুরেন্স তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ম্যারিন, ফায়ার যেগুলো আছে আমাদের ইঞ্জিনিয়ারিং, সেগুলো তো স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করতে হয়। তাহলে প্রোডাক্ট ডিজাইনটা যখন করব, প্রোডাক্ট প্রাইসিংটা যখন আমরা করব, সেটা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে স্বচ্ছতা যদি থাকে ট্রানজ্যাকশানে, উই আর টেকিং মানি ফ্রম পিপল, হোয়াট ফর আই এম টেকিং দিস মানি, হাউ মাচ উই শুড এক্সপ্লেইন ফর দ্যাট, আমার কত টাকা পরিমাণ আমাকে রিজার্ভ রাখতে হবে টু মিট দ্য আনইউজুয়াল ইয়ার্স, কী পরিমাণ রিইন্স্যুরেন্স আমাকে করতে হবে যাতে করে আনইউজুয়াল ইয়ার্সে আমরা রিইন্স্যুরেন্সের কাছ থেকে আমরা কোম্পানি টাকা আনতে পারি, পুনর্বীমা কোম্পানি আমাকে দেবে, আমি তখন গ্রাহককে দেব। এই যে বিষয়গুলো, এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রয়োজন। তাহলে ট্রাস্ট আনতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, সো দ্যাট পিপল আর স্যাটিসফাইড। ধন্যবাদ আপনাকে রেফায়েতুল্লাহ। বীমা খাতের জন্য একটি কর্তৃপক্ষ আছে, কিন্তু তারা যে আছে দৃশ্যমান হচ্ছে এবং আদৌ কি করে সেটাও বোঝা যায় না। কেউ কেউ বলছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে শক্তিশালী করা গেলে বীমা খাত ঘুরে দাঁড়াতে পারে। আপনার পরামর্শ? ওইখানে ওই ধরনের লুক সেট করতে হবে। লুক সেট করলে তাহলে এটাতে চেঞ্জ আসবে। এটা তো অলরেডি একটা বডি আছে, লাইক দ্য সেন্ট্রাল ব্যাংক, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হলো ইদ্রা। তো সেইখানে যিনি আছেন তাকে ওই রকম ক্ষমতাও দিতে হবে যাতে ইন্টারফেয়ার করতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরে আপনার যদি এই যে গুড গভর্নেন্সের কথা বললেন, সংস্কারের কথা বললেন, ভেরি সিম্পল। সেটা হচ্ছে আপনার ক্লেম সেটেলমেন্ট যদি ইজি হয়, আমার যদি টেনিউরের পরে মেয়াদ শেষে আমার অটোমেটিক্যালি আমার ব্যাংকে টাকা চলে যাবে। আমার ওইখানে যায় ওই যে বার্থ সার্টিফিকেট, আইডি কার্ড, তারপরে হচ্ছে 1 বছর ঘোরানো, এটা যেদিন বন্ধ হবে ইন্স্যুরেন্স সেক্টর, তখন অটোমেটিক্যালি দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আপনি জানেন এই 5ই আগস্টের ঘটনার পরে এখন ইন্স্যুরেন্স সেক্টরে কী চলতেছে? বড় ধরনের একটা ক্রাইসিস হবে খুব শীঘ্রই ইন্স্যুরেন্স সেক্টরে। এই কোম্পানিগুলো ক্লেম করতেছে কোটি কোটি, শত শত কোটি টাকা, ওই যেগুলো আনরেস্ট বা ইসের কারণে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বলতেছে যে আমাদের অর্ডার আছে, ওই টাইমটাতে কোনো ক্লেম সেটেল করা যাবে না। হাজার হাজার কোটি টাকার ক্লেম করছে কোম্পানিগুলো, যে আনরেস্ট, বিভিন্ন লেবার আনরেস্ট, এইসব কারণে। এইটা যে কোন পর্যায়ে যাবে, কারণ হচ্ছে আমার তো ক্ষতি হয়েছে, এজ এ ফ্যাক্টরি ওনার আমার তো ক্ষতি হয়েছে, আমি তো এটা অস্বীকার করতে পারবো না, এটা প্রমাণ আছে। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি বলতেছে এখন? বলতেছে যে না, আমাদের কাছে অর্ডার আছে, আমরা এই সেটেলমেন্ট করতে পারবো না, করব না। এটা নিয়ে গিয়ে দেখেন কত শত শত মামলা হচ্ছে এখন, এবং এর ফলে তো এরপরে কেউ ইন্স্যুরেন্স করবেই না। এটা আরো বেশি সমস্যা, মানে আরো বড় আস্থাহীনতা তৈরি করবে। সেটাই। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব গিয়াসউদ্দিন, বীমা খাতে দক্ষতা এবং সক্ষমতা বাড়ানো দরকার, সেক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি, কিংবা প্রযুক্তিগত দক্ষতা না বাড়াতে পারলে আসলে আমরা যে লক্ষ্যটা খুঁজছি সেটা কোনোভাবে রিচ করা সম্ভব নয়। তো আপনি কি মনে করেন কোন জায়গায় আসলে সংস্কারটা আনা দরকার? আপনার প্রত্যাশা কি? আপনার প্রত্যাশার কথা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। আমাদের কথা হচ্ছে যে সংস্কার প্রত্যেক জায়গায় করতে হবে। এখন সর্বপ্রথমে যেটা বলছে যে ইনফরমেশন টেকনোলজিতে সংস্কার করতে হবে, স্কেল রিসোর্স আপনার তৈরি করতে হবে। আর ইন্স্যুরেন্সের বিষয়টা আসলে যেইভাবে ইন্স্যুরেন্সের অ্যাক্টিভিটিসটা হওয়া উচিত, আমাদের বাংলাদেশে একটু বিপরীতমুখী হচ্ছে সব কিছু আমার মনে হয়। তো যেটা যেইভাবে হওয়া উচিত সেইভাবে করা দরকার। লাইক এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদেরকে ধরে ধরে কাজ করতে হবে। আমরা যেটা ছিলাম এই ইদ্রা হওয়ার আগে, তখন ছিল 0.9%, এবং যে জাতীয় বীমা নীতি করা হয়েছিল সেখানে ধরা হয়েছিল যে আমরা অন্তত ভারতের সমান 4% হব।
তো আমরা 4% না গিয়ে 0.4 নেমে এসেছিলাম, এখন 0.5 এসেছি। আমি একটি বিষয় খালি আপনাদেরকে 0.5 আসেনি, 0.46। আচ্ছা আমরা ধরে নিলাম ইট ইজ 5, 4.5 হলে পরে আমরা 5 ধরে নিলাম, একটু ধরে নিই, এটার বিষয় নয়। বিষয় হচ্ছে যে আমরা হাফ হয়ে গেছি, 9 ছিল, 0.9 ছিল, সেখানে 4.5 এসেছি। তার মানে অর্ধেক আমার কমে গেছে, আমি বাড়তে পারিনি। জাতীয় বিমান নীতিতে আমরা লক্ষ্য নির্ধারণ করেছিলাম। এখানে আমি একটা বিষয় শুধু আনতে চাই যে আমাদের সমস্ত দুনিয়া তো এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে দেখেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নাই, এমনকি ইদ্রাতে আছে নামে মাত্র। আপনারা এগুলো আশা করবেন কি? আমরা আশা করবো কিভাবে? কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেওয়া হয়েছে বেশিরভাগ পলিটিক্যালি, এবং যারা এই কোম্পানিগুলো নিয়েছে তাদের তো প্রথম চিন্তা হলো এটা গ্রাহকদের টাকা, মানে তাদের পয়সা তারা পকেটে করে নিয়ে চলে যাবে, টাকাটা যে ফেরত দিতে হবে এটা তো কোনো নাই, এটা তো চিন্তা ভাবনাও নাই। তো এখানে পলিটিক্যাল ভাবে যখন দেওয়া হবে তখন এর চেয়ে ভালো কোনো কিছু তো আশা করা যাবে না। না, আশা করতেই হবে আমাদেরকে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, অত পিছনে আর যাওয়ার আর দরকার নেই, সামনে যেতে হবে। বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করার মতো বিমা কোম্পানি আছে, কিন্তু কিছু এই আপনার মানে দুর্বৃত্ত কিংবা যারা আপনার এই বিমা কোম্পানির নামে মানুষকে ঠকাচ্ছে তাদেরকে কোনোভাবেই মার্কেটে রাখা উচিত না, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এবং মার্কেট থেকে তাদেরকে অপসারণ করা উচিত, কারণ তাদের জন্য কিন্তু পুরো খাতটা আপনার ধ্বংস হচ্ছে। তো সংস্কারের ক্ষেত্রে এগুলো অত্যন্ত প্রয়োজনীয় বলে খাত সংশ্লিষ্টরা বলছে। ধন্যবাদ আপনাদেরকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিমা খাতের মূল শক্তি হচ্ছে গ্রাহকদের আস্থা, আর সেখানেই বড় ঘাটতি রয়েছে বাংলাদেশের বিমা খাতে। এই পরিস্থিতি বদলাতে হলে বিমা খাতের সংকটগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য একটি কমিশন বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে। বিমা খাতে জবাবদিহিতার একটি টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এই খাতকে রাজনীতি মুক্ত করতে হবে। দুর্বল বিমা কোম্পানিগুলোকে একীভূত বা মার্জার করার সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। কমিশন প্রথার বিকল্প খুঁজে বের করতে হবে। পলিসি ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাহকরা যাতে বিমা দাবির টাকা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যায় সেজন্যে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে। প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে গ্রাহকদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিমা কোম্পানিগুলোতে রিসার্চ সেল থাকা বাধ্যতামূলক করতে হবে। আইনের দুর্বলতাগুলো দূর করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।